Hello everyone, Assalamualaikum. Welcome to SSEG Education. Today we will learn Chapter 7 Income from Interest on Securities, and here we will learn some definition, classification of securities and some definition or use of some terms. Now we will start meaning of interest and securities. Interest, generally the term interest means the price that someone pays for the temporary use of someone else fund. এরকম অর্থাৎ ইন্টারেস্ট মানে কি, অর্থাৎ আমি যদি তোমার কোনো একটা টাকা কিছু দিনের জন্য ইউজ করি তাহলে সেটা ইউজ করবার জন্যই আমি তোমাকে কিছু টেম্পোরারি ইউজের জন্য I will pay you some price or something, and this is called interest. According to section 238 of ITO 1984, interest means interest payable in any manner in respect of any money borrowed or debt incurred, including a deposit, claim or other similar right or obligation, and includes any service fee or other charge in respect of the money borrowed or debt incurred or in respect of any credit facility which has not been utilized. In such a context, interest on securities can be defined as sum of interest payable against securities issued by the government or other organization. আইটিও অর্ডিন্যান্স দেখো এটাকে সাপোর্ট করছে 238 এই ডেফিনেশনটা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে কোনো ডেপোজিট বা ক্লেম অথবা আদার সিমিলার কোনো রাইট বা অব্লিগেশন, অর্থাৎ কোনো একটা ডেপ্ট বা বরোড কোনো একটা ফান্ড এর পরিবর্তে যদি আমরা কোনো ইন্টারেস্ট পে করে থাকি এবং এর মধ্যে সার্ভিস ফি এবং অন্যান্য চার্জ, ওই যে আমরা মানিটা আমরা বড় করছি বা আমরা ধার নিচ্ছি সেইটার জন্য যদি কোনো ব্যাংক চার্জ করে সেই চার্জগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, ইন্টারেস্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবং সেই ক্ষেত্রে বলছে যে সাম ইন্টারেস্ট পেয়েবল এগেনস্ট সিকিউরিটিজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অর আদার অর্গানাইজেশন। নাও সিকিউরিটিজ, দ্য টার্ম সিকিউরিটি ইট ইজ নট ডিফাইন্ড আন্ডার দিস অ্যাক্ট, অর্থাৎ আইটিওতে এর কোনো ডেফিনেশন নাই। তবে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে সিকিউরিটি অ্যাজ এ ডকুমেন্ট হেল্ড বাই এ creditor as guarantee of his right to payment. In other words, securities are financial instruments that represent a creditor relationship with a corporation or government. Generally, they represent agreements to receive a certain amount depending on the terms contained within the agreement. এখন সিকিউরিটি বলতে আমরা আসলে কি বুঝি? নিশ্চয়তা। তার মানে কি, আমি যে তোমাকে একটা টাকা ধার দেব তার পরিবর্তে তুমি আমাকে কিছু গ্যারান্টি দিবা, অর্থাৎ গ্যারান্টি রাখবা অফ হিজ রাইট টু পেমেন্ট। তার মানে আমার যে তুমি যে আমাকে পে করবা, এই যে রাইটটা আছে তোমার কাছ থেকে পেমেন্টটা পাওয়ার, এই গ্যারান্টি স্বরূপ তুমি আমাকে কিছু পে করবা, এইটা অক্সফোর্ড ডিকশনারিতে বলছে। তবে অন্যান্য অর্থে এটাকে বলা হচ্ছে দিস আর দ্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। এটা কি রিপ্রেজেন্ট করে? ক্রেডিটর রিলেশনশিপ, অর্থাৎ ক্রেডিটর মানে কি, হু আর দ্য ক্রেডিটর, যারা ঋণ দেয়, দে আর দ্য ক্রেডিটর। তো সেই ক্ষেত্রে বলছে দেখো যে ন্যাচারালি যেটা হয় যে ক্রেডিটরের এটা একটা রিলেশনশিপ কোনো কর্পোরেশন বা গভর্নমেন্টের সাথে। কি করে তারা? জেনারেলি তারা দে রিপ্রেজেন্ট এগ্রিমেন্টস টু রিসিভ সার্টেন অ্যামাউন্ট ডিপেন্ডিং অন টার্মস কন্টেন্ট উইদিন দ্য এগ্রিমেন্ট। মানে একটা এগ্রিমেন্ট হয়, ওই এগ্রিমেন্টের কিছু টার্মস কন্ডিশন থাকে, সেটাই আসলে সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়। নাও বেসিস অফ দ্য ট্যাক্সেশন অন ইন্টারেস্ট অন সিকিউরিটিস। এই পেজটা একটু ডিটেইলে আছে এবং আমি বলবো যে তোমরা এটা যখন পড়বে তখন কিন্তু একটু ডিটেইলেই পড়বে, কারণ এইটা পড়লেই কিন্তু আমরা আসলে সিকিউরিটির অনেক বিষয় জানতে পারবো যে বেসিকটা আসলে কি, আসলে কোন বেসিক্সের উপরে ভিত্তি করে সিকিউরিটিকে ট্যাক্সেবল করা হয়েছে। সেকশন 22 আইটি অর্ডিন্যান্সে বলা হচ্ছে চার্জেবিলিটি অফ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ টাইজ ইজ অন রিসিভেবল বেসিস. And theoretically, it means that interest on securities will be taxable in the period when it is earned, whether it has been received or not. দেখো ইন্টারেস্ট কিন্তু টার্ম বেসিসে আমরা এটা হিসাব করব, এটা গ্রহণ করা হোক বা না হোক, কিন্তু প্রকৃতপক্ষে এটা অর্থ বছরে যদি আমরা অ্যাকচুয়ালি রিসিভড করি তাহলেই কিন্তু এটাকে ট্যাক্সেবল করা হয়। সেই জন্য বলছে যে বাট ইন প্র্যাকটিস ইন্টারেস্ট অন সিকিউরিটিজ উইল বি ট্যাক্সড ইন দ্য ইয়ার অফ অ্যাকচুয়াল রিসিভড. The term receivable referred to the quantum of interest taxable and not to the point of time at which it was taxable. অর্থাৎ রিসিভেবল মানে হচ্ছে তুমি যে অর্থ বছরে রিসিভ করবা,
The word receivable without the actual receipt carries no meaning under this section. তো এখানে আবার কিন্তু একটা কেস রেফারেন্স দিয়েও বলা হচ্ছে এবং মাদ্রাজ হাইকোর্টেরও একটা কেস রেফারেন্স বলা হচ্ছে যে দিস টু কেস রেফারেন্স দ্য টু কোর্টস হ্যাভ অলসো টেকেন দ্য সেম ভিউ দ্যাট ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বিকাম ইনকাম হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি রিসিভড বাই দ্য এসএসসি। তার মানে ধরো আমি এই অর্থ বছরে সিকিউরিটির ইন্টারেস্টটা রিসিভ করলাম, এই অর্থ বছরেই কিন্তু এটা ট্যাক্সেবল হবে। কিন্তু এমন না আমি রিসিভ করলাম না কিন্তু আমার 1 বছর হয়ে গেছে, এটা কিন্তু ট্যাক্সেবল হবে না। আমি যদি আগামী বছর গিয়ে 2 বছরই এই সুদটা গ্রহণ করি এই সিকিউরিটির, ওই 2 বছরের সুদ একবারেই কিন্তু ট্যাক্সেবল হবে। এইটাই এখানে বলা হচ্ছে যে অনলি রিসিভেবল মানে যে সিকিউরিটির ইন্টারেস্টটা আমরা গ্রহণ করব সেই ইন্টারেস্টটাই কিন্তু ট্যাক্সেবল হবে। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে দেখো, অলদো ইন্টারেস্ট রিসিভড ইন্ডিকেটস গ্রস ইন্টারেস্ট ক্যালকুলেটেড অন দ্য ফেস ভ্যালু অফ দ্য সিকিউরিটি, দ্য এসএসসি রিসিভস নেট ইন্টারেস্ট, গ্রস ইন্টারেস্ট লেস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অ্যাট এ স্পেসিফাইড রেট। অর্থাৎ এখন বর্তমানে এটা হচ্ছে 5% রেটে কিন্তু সোর্সেই টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কেটে রাখা হয়, অর্থাৎ সে কিন্তু গ্রোসটা পায়, যদিও সে নেট রিসিভ করে কিন্তু তার গ্রোসেরকেই আমরা ট্যাক্সেবল করি। এখন দেখো এই পেজটা আরও চমৎকার। অ্যাজ ইন্টারেস্ট অন সিকিউরিটি ইজ এ সেপারেট হেড অফ ইনকাম, দেয়ারফর ইভেন ইফ দ্য সিকিউরিটিজ আর হেল্ড অ্যাজ ট্রেডিং অ্যাসেটস within the course of any business undertaken by a bank, an insurance company, a leasing company or a stockbroker, the interest must be charged under the head income from interest on securities and not under section 28 as income from business or profession or under section 33 as income from other sources. তো বলতেছে যে ইন্টারেস্ট অন সিকিউরিটি যেহেতু একটা সেপারেট হেড অফ ইনকাম, ইভেন এই সিকিউরিটি যদি কোনো ট্রেডিং কোনো অ্যাসেটস হয়, অর্থাৎ ধরো কোনো বিজনেস যেটা কোনো একটা ব্যাংক অথবা ইন্স্যুরেন্স কোম্পানি বা লিজিং কোম্পানি তারা ধরো এই সিকিউরিটিজ কিনে রেখেছে বা স্টক ব্রোকার, তো বলতেছে তারা কিন্তু ইনকাম ফ্রম সিকিউরিটিজ ইন্টারেস্ট অন সিকিউরিটিজের আন্ডারেই ট্যাক্স দিবে, বিজনেস প্রফেশন বা আদার সোর্সের আন্ডারে দিবে না। বাট ওয়েন দিস সিকিউরিটিজ আর সোল্ড, কিন্তু খেয়াল করো যদি সিকিউরিটি বিক্রি করা হয়, এনি গেইন অর লসেস ফ্রম সাচ ডিসপোজাল উইল বি কনসিডার্ড অ্যাজ ক্যাপিটাল গেইন অর লস। সুতরাং যদি আমি সিকিউরিটি বিক্রি করি সাথে সাথে এটা ক্যাপিটাল গেইন বা লস হবে, হেন্স উইল নট বি রেকর্ডেড আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। Rather, any gain from such event will be recorded under the head capital gain. সো এই ধরনের ইনকাম কিন্তু ক্যাপিটাল গেইনের মধ্যে পড়বে। তার মানে আমি যদি সিকিউরিটি থেকে কোনো সুদ পাই, ইন্টারেস্ট পাই, সেই ইনকাম চলে যাবে আমার কিসে, ইন্টারেস্ট অন সিকিউরিটিজের মধ্যে। আর যদি আমি সিকিউরিটিটা বিক্রি করে দিই, ওই বিক্রির পুরো টাকা চলে যাবে ক্যাপিটাল গেইন এই ইনকামের খাতে। তো এখন আমরা একটু পরের পেজে চলে যাচ্ছি। এই পরের পেজে বলা হচ্ছে দেখো, কন্ডিশন ফর ট্যাক্সেশন অন ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, অর্থাৎ ট্যাক্সেশনের জন্য সিকিউরিটিজের সুদের উপরে ট্যাক্সেশন করবার জন্য কি কি মানে আমাদের কন্ডিশন লাগে, শর্ত লাগে। সো সেটা বলা আছে সেকশন 22 অ্যাকর্ডিং টু আইটি অর্ডিন্যান্স। ইনকাম মাস্ট বি রিসিভড অ্যাজ ইন্টারেস্ট, ইনকাম মাস্ট বি ফ্রম সিকিউরিটিজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার দ্যান দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইনকাম মাস্ট বি রিসিভড ফ্রম দ্য ডিভেঞ্চার অর সিকিউরিটিজ ইস্যুড বাই লোকাল অথরিটিজ অ্যান্ড দ্য কোম্পানিজ। All the above conditions should be made accordingly, otherwise it will not be treated as interest on securities. The following incomes will not be considered as interest income from securities. এগুলা নিচের আমরা এখন যেগুলা বলবো এগুলা কিন্তু ইন্টারেস্ট ফ্রম সিকিউরিটি থেকে ইনকামের মধ্যে গণ্য হবে না। ইন্টারেস্ট অর প্রফিট রিসিভ ফ্রম অল কাইন্ড অফ ব্যাংক ডিপোজিটস লাইক সেভিংস, ফিক্সড, এটসেট্রা। Income from investment other than the securities in any government or commercial projects, dividend from equity and preference shares of public and private limited companies, interest on capital and loan from a person or partnership business, interest on securities issued by an individual, partnership, firm, association of person, club, etc., gain on sale of securities, দেখো সেল অফ সিকিউরিটিজ থেকে যদি আমরা পাই, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক বোথ অর্ডিনারি অ্যান্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ইন্টারেস্ট রিসিভেবল ফ্রম সিকিউরিটিজ ইস্যুড বাই এনি ফরেন গভর্নমেন্ট, interest received from a company on a book deposit account receivable balance. So these are not included in the securities of interest income.
আমরা প্রথমে যে তিনটা নিয়ম পড়লাম, সিকিউরিটি সুদ থেকে আয় বলতে ওই তিনটা কন্ডিশন ফুলফিল করতেই হবে, আদারওয়াইজ নিম্নলিখিত এ থেকে আয় পর্যন্ত যা যা পড়লাম এগুলো কিন্তু একটাও নয়। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ক্লাসিফিকেশন অফ সিকিউরিটিজ। অ্যাকর্ডিং টু সেকশন 22 of ITO 1984, securities can be broadly categorized into two categories. One is government and another one is commercial securities. Government securities can be classified as tax exempt and taxable government securities. The securities other than the government securities are known as the commercial securities. In Bangladesh, two types of commercial securities are issued by the local authorities and companies. One is debenture, which is approved by the SEC, that is Security Exchange Commission, or unapproved, and zero coupon bond. Now, as per section 51 of ITO 1984, 5% TDS is applied only on interest income from taxable government securities and commercial securities, whereas no tax is deducted at source on tax exempt government securities, as it is fully exempted from tax. And in zero coupon bonds, no TDS is deducted if it is received by a person other than bank, insurance, or any other financial institution, as it is fully exempted from tax for them. 5% TDS will be applicable from income from zero coupon bond received by bank, insurance, or any other financial institution. On the basis of the above discussion, securities are broadly classified in the following way, and this is shown in a chart. Look, there are securities, government and commercial. Government is two type, tax exempt and taxable. Then taxable, tradable and non-tradable. Tradable, commercial, again two types, debentures and zero coupon bond. Then debentures, again two type, conventional interest bearing, and another one is Islamic profit bearing. So these are the classification which are shown in this chart very shortly and clearly. We'll go through in detail. A government security is an interest bearing instrument issued by the sovereign government. It acknowledges the government debt obligation. Such securities are short term, usually called the treasury bills, with original maturities of less than, that is 1 year, or long term, usually called government bonds, or dated securities with original maturity of 1 year or more. These are the securities issued by the Bangladesh government, such as treasury bill or treasury bond, promissory note, national bond, etc. And on the basis of tax chargeability, they can be classified into two categories. One is tax exempt government securities and another one is taxable government securities. The front line which you should remember that income from interest on tax exempted government securities is not included in computation of taxable income. অর্থাৎ যেটা ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে যে সিকিউরিটিজ ক্লাসিফাই করা হয়েছে, এ ধরনের সিকিউরিটির যদি কেউ মালিক হয় তাহলে তাকে কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হয় না, এটা ট্যাক্সেবল ইনকামে যোগই হয় না। And on the above we studied that যে যদি গভর্নমেন্ট মনে করে শর্ট টার্ম সময়ের জন্য তারা ট্রেজারি বিল অথবা ন্যাশনাল বন্ড বা প্রমিসরি নোট এ ধরনের কিছু সিকিউরিটি যেগুলো ইস্যু করা হয় এগুলো কি থাকে, ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ হয়। এগুলোর উপরে এগুলো যদি কারো থাকে তাহলে এর ইন্টারেস্টে কোনো ট্যাক্স হয় না আসলে। দেন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, নামেই বুঝতে পারছি যেটা ট্যাক্সেবল। সো দ্য এসএসসি রিসিভস নেট অ্যামাউন্ট অফ দ্য ইন্টারেস্ট অ্যান্ড ইট ইজ গ্রসড আপ বিফোর ইনক্লুডিং ইন ইনকাম, অ্যান্ড ইন্টারেস্ট অন দিস সিকিউরিটিজ আর ফুললি ট্যাক্সেবল। অর্থাৎ যদি কেউ এ ধরনের সিকিউরিটি কিনে এবং ওই সিকিউরিটি থেকে যদি কোনো সুদ লাভ করে তাহলে সে যে সুদটা লাভ করে সেটা কিন্তু নেট অ্যামাউন্ট লাভ করে, গ্রস লাভ করে না। তার মানে ব্যাংক কিন্তু 5% কেটে তাকে টাকাটা দেয়, সেই জন্য এটাকে আমাদের গ্রসড আপ করতে হয় বিফোর ইনক্লুডিং ইন দ্য ইনকাম। মনে রাখবা এটা গ্রসিং আপ হয়ে তারপর ইনকামে গিয়ে অ্যাড করব। গভর্নমেন্ট সিকিউরিটিজ সাচ আর traded in the secondary market are known as tradable government securities on which upfront in advance for the year 5% TDS is applicable as per section 51(1). Savings instruments are also issued by the government but are not tradable in the secondary market. 10% TDS is also applicable. সো এখানে আমরা দেখছি যে 5% এবং 10% সিকিউরিটির প্রকৃতির উপরে ভিত্তি করে কোথাও TDS 5% এবং কোথাও TDS হয় 10%. I know that you will understand the TDS. Then commercial securities according to section 22B.
Securities are approved by the SEC, that is Securities and Exchange Commission, and issued by on behalf of a local authority or a company. These will be considered as the commercial securities. Commercial security chilo ki debentures and zero coupon bond. There are the commercial securities debentures approved by BSEC অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন and issued by or on behalf of a local authority or a company. Then 5% tax is deducted at the source from interest on commercial securities or debenture. So the interest amount received by the SEC is the net amount, and hence further grossing up is required to calculate the gross amount of interest. Interest income from debenture is fully taxable. Debenture can be conventional, on which 5% upfront TDS is applicable, or Islamic profit bearing, on which 5% TDS is applicable. এখন এখানে ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, সেটা যাই হোক না কেন, আপফ্রন্ট হোক অথবা ইসলামিক হোক, দুই ক্ষেত্রেই 5% আমরা TDS কেটে রাখা হয়, এবং সেই ক্ষেত্রে এটাও গ্রসিং আপ করতে হয়, অর্থাৎ গ্রস অ্যামাউন্ট কিন্তু ট্যাক্সেবল, নট দ্য নেট অ্যামাউন্ট. Then last, zero coupon bond. Zero coupon bond is called discount bond or deep discount bond. Is a bond bought at a price lower than its face value, with the face value repaid at the time of maturity. It does not make periodic interest payments or so-called coupons. Hence the term zero coupon bond. Any income derived from approved zero coupon bond approved by Bangladesh Bank and SEC received by a person, অর্থাৎ যদি কোনো ব্যক্তি জিরো কুপন বন্ড কিনে, সেটা যদি কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না হয়, তাহলে কিন্তু সেটা ফুললি এক্সেম্পটেড থাকে ট্যাক্স থেকে। কিন্তু যদি আবার ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জিরো কুপন বন্ড কিনে, তাহলে 5% TDS will be applicable from income from zero coupon bonds received by bank, insurance or any other financial institution. Now the calculation grossing up of interest. So why grossing up? Interest income taxable under the head income from interest on securities must be the gross amount and not the net amount. In the case of the securities of the government or the securities approved by the government, unless the government otherwise directs, 5% tax is deducted from such securities at source, but no tax is deducted at source from tax exempted government securities. এগুলো কিন্তু অলরেডি আমরা কথাগুলো সবই পড়েছি। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড ট্যাক্স এক্সেম্পট থেকে আমরা কোনো রকম TDS কাটি না। সো নেট আর বাকি সব ধরনের সিকিউরিটি থেকে আমরা কি 5% TDS কাটি, তার কারণে নেট ইন্টারেস্ট কিন্তু আমরা রিসিভ করি। সেই জন্য বলছে, সো নেট ইন্টারেস্ট রিসিভ ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ডিবেঞ্চার আর নিডেড টু বি গ্রসড আপ, অ্যান্ড টু কম্পিউট দিস গ্রসড আপ we should follow these rules. You should recall this formula, I think. Gross interest equal to net interest into first bracket is start 100 division, then third bracket is start chilo, now first bracket just 100 minus rate of tax deducted at source, then close two brackets togetherly. Now explanation এর মাধ্যমে দেখো, Mr. X he received টাকা 9500 as interest on taxable government securities. তার মানে কি, taxable government security থেকে সে সুদ পাইছে 9500 টাকা, এটা তার নেট অ্যামাউন্ট, গ্রস না। তার মানে এখান থেকে একটা TDS কেটে রেখেছে সরকার। এখন সেই কারণে বলছে, সিন্স দ্য কারেন্ট রেট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স 5%, অ্যামাউন্ট অফ গ্রস ইন্টারেস্ট উইল বি, একেবারে ক্যালকুলেট করেছে উপরের সূত্র অনুযায়ী দেখো, এবং সেই সূত্র অ্যাপ্লাই করে এখানে কিন্তু অ্যামাউন্ট হয়েছে 10,000 টাকা। অর্থাৎ এখানে আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, ধরো এখানে আমরা জানি যে আমাদের কি আছে, প্রেজেন্ট TDS সোর্সে কত ট্যাক্স কেটে রাখা হবে, 5%। এখন আমরা কি জানি যে এটা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, দ্যাট ইজ ট্যাক্স দিতেই হবে আমাকে। এখন আমি ধরো 12,000 টাকা ইন্টারেস্ট পেলাম, অর্থাৎ আমি আমার সিকিউরিটি থেকে যেটা আমি কিনেছিলাম, আমি 12,000 টাকা ইন্টারেস্ট পেলাম, ব্যাংক আমাকে 12,000 টাকা দিল। তার মানে কি বলো, এই 12,000 টাকা কিন্তু নেট টাকা, অর্থাৎ আমার টাকা কিন্তু আমি আসলে আরও বেশি পেতাম, কিন্তু 5% টাকা কেটে রাখা হয়েছে। এখন দেখো, তাহলে আমাকে গ্রস বের করতে হবে, কারণ আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে গ্রস, নেট অ্যামাউন্ট হবে না। গ্রসের সূত্র হচ্ছে গ্রস ইকুয়াল টু গ্রস ইন্টারেস্ট ইকুয়াল টু নেট ইন্টারেস্ট ইন্টু থার্ড ব্র্যাকেট 100 ভাগ আবার ফার্স্ট ব্র্যাকেট 100 মাইনাস রেট অফ
দ্য ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স দ্যাট ইজ টিডিএস, অর্থাৎ গ্রস ইকুয়াল টু 12,000 ইন্টু তারপরে দেখো 100 ভাগ একেবারে 95 হয়ে যায় আমাদের ক্যালকুলেশন করে, এবং দেন 12,631। অর্থ হচ্ছে ব্যাংক আসলে আমার টোটাল ইন্টারেস্ট হয়েছিল 12,631। আমি কিন্তু এটা একটু রাউন্ড ফিগার ধরেছি, 12,632, যেহেতু পিছনে 58 আছে, তো আমি রাউন্ড ফিগার ধরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, যেটাই ধরো সমস্যা নেই। তো এই টাকাটা আমাকে না দিয়ে ব্যাংক আমাকে দিয়েছে 12,000 টাকা, সেটা ছিল নিট, কিন্তু আমার গ্রস হচ্ছে 12,631.58। ইট উইল বি অ্যাডেড টু মাই স্যালারি ইনকাম। দেন এক্সপ্লানেশন 2তে দেখো, বাট ইফ দ্য ভ্যালু অফ ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ অর ডিভেঞ্চার ইজ গিভেন দেন ইট উইল বি পসিবল টু কম্পিউট দ্য গ্রস ইন্টারেস্ট ডিরেক্টলি। এখন ধরো আমি তোমাকে বললাম না যে, বা বলা হলো না যে আমি 12,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, অঙ্কে বলা হলো যে আমি 2 লাখ টাকার সিকিউরিটিস ক্রয় করেছি, তার মানে ভ্যালু দেওয়া হলো সিকিউরিটিজের। ভ্যালু যদি দেওয়া থাকে সিকিউরিটিজের ক্ষেত্রে, দ্যাট ইজ টু মাচ ইজি টু ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে দেখো, সাচ অ্যাজ দ্য ভ্যালু অফ মিস্টার এক্স ইজ 10% লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটিজ ইজ 2 লাখ টাকা। দিস ইজ নট লেস অ্যাকচুয়ালি, গভর্নমেন্ট ট্যাক্সেবল, ওকে। অ্যান্ড দেন সো দ্য amount of gross interest will be 2 লাখ ইন্টু 10%, দেন 20,000 টাকা। এটা হচ্ছে খুবই সহজ একটা হিসাব বের করার। এখানে তোমরা মনে রাখবে যে যদি সিকিউরিটির ভ্যালু দেওয়া থাকে তাহলে গ্রস বের করা খুবই সহজ। আমরা ভ্যালুর 10% বের করে নিব, তাহলেই গ্রস বের হয়ে যাবে। এখানে আর আমাদের গ্রসিং আপের ওই সূত্রটাই ফেলতে হবে না। নাও দ্য নেক্সট, দিস পয়েন্টস আর অ্যাপ্লিকেবল ইন কেস অফ ম্যাথ। অ্যাডমিসেবল এক্সপেন্সেস অফ ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। এই ক্ষেত্রে দেখো, ফলোয়িং ডিডাকশন আর রেসপেক্টিভ ইন্টারেস্ট আর অ্যালাউয়েবল। ব্যাংক কমিশন অর চার্জেস ফর কালেকশন ইন্টারেস্ট। Bank commission or charges which have been deducted by the bank for collecting interest will be an allowable expense, but bank commission or charges for collecting interest on tax-free government securities and zero coupon bond is not allowed for deduction. Again, if bank commission is charged for purchasing securities, it will be considered as a capital expenditure and hence not to be considered as an allowable expenses. দেখো, কখন আমরা অ্যালাউয়েবল এক্সপেন্স ধরবো, অর্থাৎ ব্যাংক কমিশন আমরা ডিডাক্ট করে নিতে পারি যদি সেটা ট্যাক্সেবল সিকিউরিটি হয়, কিন্তু জিরো কুপন বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজের ক্ষেত্রে কোনো ব্যাংক চার্জ ডিডাকশান এগুলো আমরা আর কি কেটে রাখতে পারি না। এর কারণ হচ্ছে এগুলাতে তো ট্যাক্স দিতে হয় না। দেন ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ফর ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ। এনি ইন্টারেস্ট on money borrowed for the purposes of investment in the securities by the assessee will be an allowable expenses. তো আবারও একই কথা, no expenses is allowable in case of interest on securities fully exempted from tax. অর্থাৎ ট্যাক্স এক্সেম্ট তো হয়েই গেছে, সেখানে কিন্তু আর কোনো রকম কোনো আমরা এক্সপেন্স বা চার্জ কাটতে পারছি না, কারণ ওটা তো আর ট্যাক্সেবল না, কাটবো কেন? সুতরাং বরোড ফান্ডে যদি আমরা এমন কোনো সিকিউরিটি কিনে থাকি যেটা কিন্তু আমাদের অলরেডি কি ট্যাক্সেবল না, সেগুলাতে আমরা কোনো ছাড় পাবো না, কিন্তু ট্যাক্সেবল হলে আমরা সেগুলাতে ছাড় পাবো। দেন অ্যাডমিসেবল এক্সপেন্সেস এগেইন, it is clear that allowable expenses are deducted only from the interest on taxable government securities, commercial securities or debenture. It is not applicable in case of interest on tax exempt government securities or zero coupon bond, as they are fully exempted from tax. It should also be noted that no deduction will be allowed in respect of interest payable outside Bangladesh on which tax has not been paid or deducted. Income from interest on securities are exempted up to the following extent as per ITO. Amount of interest on tax exempt government securities, then amount of interest income from zero coupon bond. Okay, these are exempted. Illustration 1, calculate taxable income from the given data. Total gross interest on tax exempt government securities টাকা 5,000। দেখো, ট্যাক্স এক্সেম্ট গভর্নমেন্ট সিকিউরিটিজ তার মানে তো এটা ট্যাক্সেবল না, এই 5,000। টোটাল গ্রস ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 6,000 টাকা। টোটাল গ্রস ইন্টারেস্ট আমি কিন্তু গ্রস বলে দিয়েছি, সো এই ক্ষেত্রে এই 6,000 টাকাই কিন্তু ট্যাক্সেবল, কারণ বলছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। টোটাল গ্রস ইন্টারেস্ট ফ্রম ডিবেঞ্চার টাকা 4,000, গ্রস বলে দিচ্ছি, নেট বের করবার, নেট বলিনি যে গ্রস বের করবা। 4,000 টাকা ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড 3,000 টাকা বাই অ্যান ইন্ডিভিজুয়াল, তাহলে কি
জিরো কুপন বন্ডের টাকাটা টোটালি বাদ যাবে, ডিবেঞ্চারে 4,000 আর এইদিকে 6,000, টোটাল 10,000 হচ্ছে তার স্যালারির ইনকামে গিয়ে, স্যালারি বলছি, তার ট্যাক্সেবল ইনকামে গিয়ে অ্যাড হবে। ওকে, নাও আই থিঙ্ক ইউ শুড clear about this point. At illustration 2, calculate taxable income from the given data. Interest on tax exempt government securities 5,000. প্রথম পয়েন্টে আমি বলেছি tax exempt government securities, তার মানে taxable না। ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 4,750 টাকা। তার মানে কি, এটা নেট অ্যামাউন্ট, আমি বলিনি গ্রস, এটার আমাকে গ্রসিং আপ করতে হবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 24,700 টাকা, এটাও আমাকে গ্রস করতে হবে। অ্যান্ড ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড 5,000 টাকা, এটা কি আমি ট্যাক্স ফ্রি থাকবো, ট্যাক্সেবল নয়। তাহলে কোনো একজন ইন্ডিভিজুয়াল যদি এগুলা পেয়ে থাকে, তাহলে দেখো 5,000 টাকা ফুললি এক্সেমটেড হবে। দেন 4,750কে যদি আমরা গ্রস করি, তাহলে গুণন কি 100/95, ওই যে সূত্রটা একবারে মাথার মধ্যে নিয়ে নিবা, তো সেরকম 100/95 করে ফেললে আমাদের এই টাকা দাঁড়ায় 26,000। পরের অ্যামাউন্ট দেখো, ডিবেঞ্চার 4,750কে যদি আমরা গ্রস করি দাঁড়ায় 5,000, আর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটাকে যদি আমরা 24,700কে যদি আমরা গ্রস করি, অর্থাৎ 100/95 করি, দাঁড়ায় 26,000। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড লেস এক্সামটেড, ফুল এক্সামশন পাবে। সো ইন দিস কেস ইলাস্ট্রেশন 2তে গিয়ে দেখো, দুইটা তার ট্যাক্সেবল ইনকাম হলো 5,000 আর 26,000, এবং দুটাকেই আমাদেরকে গ্রস করতে হলো, কারণ আমার অঙ্কের কোথাও এখানে বলা হয়নি যে দিস ইজ দ্য গ্রস অ্যামাউন্ট। নাও আমরা কিছু টার্মসের ব্যাখ্যা শিখব। কাম ইন্টারেস্ট ট্রানজাকশন, generally interest on securities is given on a particular day at regular intervals. When interest on securities is received, it is added with the total income for taxation purpose. Sometimes to avoid tax on interest on securities, some people sell or transfer their securities including interest to other people just before the due date. এর কারণটা বুঝতে পেরেছো, সে সিকিউরিটি এবং ইন্টারেস্ট দুটাই বিক্রি করে দেয় ডিউ ডেটের আগেই। দিস টাইপ অফ ইন্টারেস্ট ইজ নোন অ্যাজ কাম ইন্টারেস্ট ট্রানজাকশন। কারণ কি, কারণ হচ্ছে যখনই সে সিকিউরিটি বিক্রি করে দিবে, তখনই সেটার সম্পদটা ক্যাপিটাল অ্যাসেটসের গিয়ে পড়বে। And then according to ITO 19.4, when securities are sold come interest, the purchaser or holder of the securities will be responsible to pay the tax on whole interest. Here the seller will not pay any tax for the interest included in the sales price of the securities. একেবারে ক্লিয়ারলি টার্মটা মনে রাখবা যে কাম ইন্টারেস্ট ট্রানজাকশানে সিকিউরিটি এবং ইন্টারেস্ট দুটাই বিক্রি করে দেওয়া হয় জাস্ট বিফোর দ্য ডিউ ডেট অফ পেইং দ্য ট্যাক্স। এবং এটা এজন্যই করা হয় যাতে করে আমাকে, মানে আমি করলাম এটা, ধরো আমাকে আর ট্যাক্স পে করতে হবে না, যে কিনবে তার উপরে ট্যাক্স বর্তাবে আইটি অর্ডিন্যান্স অনুযায়ী, যার কারণে এটাকে আমরা বলি কাম ইন্টারেস্ট ট্রানজাকশান। দেন নেক্সট, X interest transaction. The reverse is the case for X interest transaction. Here the seller and purchaser will be assessed for the interest with reference to the period for which the securities are held by the seller and the purchaser. That is, interest income will be computed and assessed on the basis of appropriate time duration of holding the security by the seller and the buyer. And there is wide scope to avoid tax in this way, and section 106 has given sufficient authority to the DCT to handle those cases of tax অ্যাভয়েডেন্স। এক্স ইন্টারেস্ট ট্রানজাকশান কিন্তু একটু রিভার্স, তার মানে আমার কাছে যে কতদিন আছে এবং তোমার কাছে যে কতদিন আছে, এই দুইটা মিলায়ে সেলার পারচেজার বোথ পার্সনের কাছ থেকে ট্যাক্স আরোপ করা হয়। এবং এটাও অনেকেই করে থাকে এজন্যই যে তাহলে তারা কি করতে পারে, তাহলে কিছু দিনের জন্য হলেও তারা ট্যাক্স অন্যজনের কাছে বিক্রি করে দিলে একটু কম ট্যাক্স দিতে পারে, এবং এভাবে প্রচুর ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। বাট ডিসিটিকে অথরিটি দেওয়া হয়েছে যে ইউ শুড হ্যান্ডেল দ্য ট্যাক্স অ্যাভয়েডেন্স বাই এক্স ইন্টারেস্ট ট্রানজাকশন। লাস্ট পয়েন্ট, বন্ড ওয়াশিং ট্রানজাকশনস। ইট ইজ অ্যানাদার ওয়ে ওয়্যার tax avoidance is aimed at. In this case, securities are sold come interest with an agreement to resell or retransfer the securities with a view to avoiding tax. Sometimes securities are sold to a person whose income is less than the minimum taxable limit, and then he doesn't need to pay any tax on interest on securities since his income is less than the taxable limit. On the other hand, since securities are capital assets, no tax will be given on the disposal value of the securities by the seller also. In this way, both the seller and the buyer avoid tax, and this practice should be checked.
transferee purchaser as the interest is chargeable in the hands of the person who is legal owner of securities on the due date of payment of interest. So bond washing transaction এর ক্ষেত্রে শুধু একটা জিনিসই মাথায় রাখবা যে এমন কারো কাছে আমি সিকিউরিটিটা ট্রান্সফার করব যার ট্যাক্সেবল লিমিট না, যার ইনকাম, তার মানে তাকেও ট্যাক্স পে করতে হলো না, আমাকেও ট্যাক্স পে করতে হলো না। তাহলে কাম আর বন্ডের মধ্যে পার্থক্য কি? কাম আর বন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে কামের ক্ষেত্রে আমি এমন কারো কাছে এটা ট্রান্সফার করব, সে ওটার ট্যাক্স পে করবে, আমি না। আর বন্ডের ক্ষেত্রে আসলে আমি এমন কারো কাছে ট্রান্সফার করব, সেও করবে না ট্যাক্স পে, আমিও করব না ট্যাক্স পে। আর এক্স হচ্ছে রিভার্স, আমি যার কাছে বিক্রি করব আমারও কিছু লায়াবিলিটি থাকবে, আর যার কাছে বিক্রি করলাম তারও লায়াবিলিটি থাকবে। ওকে, এইভাবে ট্যাক্স যদি আমরা ফাঁকি দিই তাহলে সেকশন 106(1) অফ আইটি অর্ডিন্যান্স 1984 এখানে বলা হচ্ছে যে যদি সিকিউরিটি ওনার কোনো সিকিউরিটি ট্রান্সফার করে ইন দ্য ইফ ডিউ ডেট of interest and requires them, the interest received by the transferee purchaser will be deemed as an income of the transferor or seller, and accordingly it will be included in the total income of the transferor or seller and not the transferee or purchaser. There is wide scope to avoid tax in this way, and section 106 has given sufficient authority to the DCT to handle those cases of tax avoidance. নাও দ্য পয়েন্ট ইজ, যদি এমনই হয় ডিসিটিকে 106 দিয়ে পাওয়ার দিয়ে রেখেছে এবং আইনের ফাঁক দিয়ে রেখেছে, কোনো দরকার ছিল না, তাহলে এ ধরনের ট্রানজাকশনের কোনো বিধান না রাখাই ভালো ছিল। এখানে আবার বলছে যদি 106 ধারা অনুযায়ী ট্রান্সফাররকে কিন্তু ট্যাক্স পে করতে হবে যদি ধরা যায় যে হ্যাঁ তিনি ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এই ট্রানজাকশনটা করেছেন, এবং এটার পুরোপুরি ক্ষমতা ডিসিটিকে দেওয়া হয়েছে, সাফিসিয়েন্ট অথরিটি দেওয়া হয়েছে যে তিনি এই ধরনের কেসগুলোকে হ্যান্ডেল করবেন। অ্যান্ড দিজ আর অল অ্যাবাউট বন্ড ওয়াশিং ট্রানজাকশন and securities chapter. Now we will do a math. So now please remember this point. We know that the grossing up equal to net interest into 100 division 100 minus 5, and gross up equal to net interest into 100 division 95. Then net interest কোনাকুনি গুণ করো। আমরা এটা কি, আমরা সমান সমানের অঙ্ক জানি না, দেখো কোনাকুনি গুণ করছি, গ্রসিং আপের নিচে কিছু নাই, এই কর্নার কর্নার গুণ করে নেট ইন্টারেস্ট ইন্টু 100 ইকুয়াল টু গ্রসিং আপ ইন্টু 95, দেন নেট ইন্টারেস্ট ইকুয়াল টু গ্রসিং আপ ইন্টু 95 ডিভিশন 100। এটা তোমরা মনে রাখবা। এখন দেখো আমরা 7.3 নাম্বার ম্যাথটাকে ক্যালকুলেট করব, এবং এই ম্যাথে কি বলা হচ্ছে, ইন্টারেস্ট অন 10% ট্যাক্স এক্সেম গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 10,000। তো ট্যাক্স এক্সেম গভর্নমেন্ট সিকিউরিটি ট্যাক্স এক্সেম বলাই হচ্ছে, তার মানে এখানে কোনো ট্যাক্স নাই, তো এটা লেস কি হবে, ফুললি এক্সেমটেড 10,000 পুরাই। এই কারণে এটা কিন্তু কালেক্ট করতে ব্যাংকের একটা চার্জও দেখানো হয়েছে 5% এবং কমিশনও দেখানো হয়েছে, এর কোনো কিছুই এখানে কোনো প্রভাব পড়বে না। পরে দেখো ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, সেকেন্ড নাম্বার পয়েন্ট, টাকার অ্যামাউন্ট দেওয়া আছে 9,500 টাকা। সেই ক্ষেত্রে আমরা জানি যে যখন কোনো সিকিউরিটির সুদ দেওয়া হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বা কাউকে, তখন সেটা তাকে ইন্টারেস্ট দেওয়া হয় নেট ইন্টারেস্ট, অর্থাৎ এই অ্যামাউন্টটা হয় নেট অ্যামাউন্ট, যার কারণে আমাদের গ্রসিং আপের সূত্রে ফেলতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখো সূত্রে সুন্দর করে ফেললাম, অর্থাৎ নেট ইন্টারেস্ট আমরা গ্রস করবার জন্য বের করব নেট ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই 95, তো সেটা করলে আমাদের দাঁড়ায় 10,000 টাকা। তো এই 10,000 টাকা কিন্তু আমাদের ট্যাক্সেবল, কিন্তু আমরা এখানে কিছু এক্সেমশন পাবো। এক্সেমশন কি পাবো, আমরা জানি যে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি যদি কালেক্ট করবার সময় ব্যাংক কোনো চার্জ কাটে এবং যদি কোনো লোন থাকে লোনের ইন্টারেস্ট পে করতে হয়, তাহলে এগুলো সবই অ্যাডমিসেবল এক্সপেন্সেস এবং আমরা অ্যাডমিসেবল এক্সপেন্সেসগুলো ডিডাক্ট করে রেখে দিতে পারি। তাহলে প্রথম দেখো এক্সেমটেড, প্রথম 5% কমিশন, 9,000-এর 5% বের করো কত হয়, 9,500-র 5% হয় 4,775, তো সেটা আমরা বিয়োগ করে আমাদের টাকা থাকে 9,525। এরপরে দেখো লোন 50,000-এর 6%, 50,000-এর 6% বের করলাম হয় 3,000, তো সেটাও 9,525 থেকে মাইনাস হয়ে আমাদের অ্যামাউন্ট থাকে 6,525। এটা কিন্তু তার ট্যাক্সেবল ইনকাম আমরা পেলাম এই 2 নাম্বার পয়েন্টে। এখন দেখো পরের পয়েন্ট 3 নাম্বার পয়েন্ট, এইখানে কিন্তু আমাদের গ্রস বের করাটা খুব সহজ, কারণ এখানে আমাদের দেওয়া আছে যে সে ডিবেঞ্চার কিনেছে, টোটাল ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা এবং সেখানে একটা ইন্টারেস্ট রেট দেওয়া আছে দেখো।
তো যখন ইন্টারেস্ট 12% রেট, যখন ইন্টারেস্ট রেট দেওয়া থাকে তখন সেটা ইজি হয় কি, আমরা 1,20,000-কে 12 দিয়ে গুণ করে নিয়েছি, এবং সেই ক্ষেত্রে যখন আমরা গুণ করে নিয়েছি 1,20,000-কে 12 দিয়ে, তখন আমাদের এখানে গ্রস অ্যামাউন্ট ইজিলি বের হয়ে এসেছে 14,400 টাকা। এখন এই 14,400 টাকায় আমাদের কিন্তু ট্যাক্সেবল হয় নিয়ম অনুযায়ী, কিন্তু এখন দেখতে হবে যে সে কোনো এক্সেমশন পায় কিনা। যদি কোনো এক্সেমশন পায় তাহলে সেগুলো লেস হয়ে যাবে। তাহলে তার এক্সেমশন কি আছে, ব্যাংক চার্জ কেটেছে কিনা দেখো, কমিশন আছে কিনা দেখো, লোন নিছে কিনা দেখো। আচ্ছা, পয়েন্ট এখানে দুটো দেওয়া আছে যে ইয়েস, ব্যাংক অলরেডি চার্জ কেটেছে 5%। এখন কথা হচ্ছে যে ব্যাংক চার্জ কাটে নেট অ্যামাউন্টের উপরে, গ্রস অ্যামাউন্টের উপরে নয়। সো এখানে নেট অ্যামাউন্ট আমরা এখনও পাইনি। 14,400 টাকা আমাদের গ্রস অ্যামাউন্ট। সো 14,400 টাকা যেহেতু আমাদের গ্রস অ্যামাউন্ট, সেহেতু আমরা এই 14,400 টাকারই আগে নেট অ্যামাউন্ট বের করেছি। সো নেট অ্যামাউন্ট ইকুয়াল টু গ্রস অ্যামাউন্ট ইন্টু 95 ডিভিশন 100। এটা করে আমাদের অ্যামাউন্ট বের হয়েছে 13,680 টাকা। এখন এই নেট অ্যামাউন্টের উপরেই কিন্তু ব্যাংক তার 5% চার্জ কাটবে। তো এইখানে একটু ক্রিটিক্যালি তোমরা এটা মনে রাখবা যে গ্রস অ্যামাউন্টকে নেট করবার জন্য আমাদের এই সূত্রটাও মাথায় রাখতে হবে। এরপরে দেখো যে ব্যাংক আরও কিছু তার ব্যাংক এখানে লোন করেছিল, সে ব্যাংক থেকে 1,20,000, তার আবার তার কিন্তু 6% কাটা আছে। তো আমরা সেটা পরে দেখছি। তো ব্যাংক দেখো 5% চার্জ কাটবে কিসের উপরে, এই 13,680 টাকার উপরে। সো 13,680 টাকার 5% হয় 684 টাকা। এরপরে দেখো ইন্টারেস্ট অন লোন আমাদের 1,20,000-এর 6%, 1,20,000-এর 6% আমরা অঙ্কে বের করে নিয়ে দেখলাম 7,200 টাকা। এখন এই পয়েন্টে আমাদের ট্যাক্সেবল ইনকাম দাঁড়াবে 14,400 মাইনাস 7,200 প্লাস 684, অর্থাৎ 14,400-র সাথে ওই দুইটা অ্যামাউন্টই যোগ করে নিয়ে বিয়োগ করতে হবে। সেই বিয়োগফল দাঁড়ায় 6,516 টাকা। নাও দ্য লাস্ট পয়েন্ট, জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমরা জানি যে এটা ট্যাক্স ফ্রি থাকবে, টোটাল 15,000 টাকা, সো ফুললি এক্সেমটেড। আর যেহেতু ফুললি এক্সেমটেড, সুতরাং ব্যাংক কি চার্জ কাটলো, কমিশন কাটলো, লোন দিল, এগুলার আর কোনো হিসাব আমাদের এখানে দেখানোর দরকার নাই। নাও টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম সিকিউরিটি অন ইন্টারেস্ট তার 6,525 যোগ 6,516 টাকা। নাও দিস 13,041 টাকাই হচ্ছে তার ট্যাক্স লায়াবিলিটি। এই ক্ষেত্রে আমার মনে হয় এইবার তোমাদের আর কোনো বোঝার প্রবলেম থাকলো না, এবং তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টসে লিখে জানাবে, বা আমি সেটা তোমাদেরকে উত্তর দেব। সো ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। নেক্সট আই উইল মিট ইউ ইনশাআল্লাহ ভেরি সুন।